আমি একটি ছেলেকে ভালোবাসতাম। অনেক ভালোবাসতাম তাকে। আমার ভালোবাসার সরলতার সুযোগ নিয়ে সে আমাকে একদিন ময়নামতি ঘুরতে নিয়ে গেল। ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেল। আর এদিকে বাড়িতে আসার জন্য কোনো পরিবহন পাচ্ছিলাম না। বাধ্যতামূলক হয়ে আমরা একটি আবাসিক হোটেলে গিয়ে উঠলাম। আবাসিক হোটেলে আমরা রাতে খাওয়া দাওয়ার পর দুজনে গল্প করতে শুরু করলাম। আমি তাকে বিশ্বাস করতাম। সে আমার একটা ভালো বন্ধু ছিল বটে। কিন্তু গল্প করতে করতে কখন যে দুজনেই ঘুমিয়ে পড়লাম তা টেরই পেলাম না। গভীর রাতে অনুভব করলাম সে আমার সাথে একটা কিছু করার চেষ্টা করছে। তার কিছুক্ষণ পরেই বন্ধুরা, সে আমার সাথে যা করল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি শিরিন শিলা। বর্তমানে আমার বয়স 30। কিন্তু আজকে আমি তোমাদেরকে যে গঠনটা বলবো তখন আমার বয়স ছিল মাত্র 16 বছর। আমরা 3 বোন। আমার বাবা একটি কারখানাতে চাকরি করত। আমার মা ছিল গৃহিণী। আমরা 3 বোনই ছিলাম মোটামুটি বড়। আমার বয়স 16। আমার দ্বিতীয় বোনের বয়স ছিল 14। আর আমার তৃতীয় বোনের বয়স ছিল 12। আমরা মোটামুটি পিটি ছিলাম বোনেদের মধ্যে। আমাদের কোনো ভাই ছিল না। বাবা এটাই আমাদের সংসার চালাইত। আর আমিও দেখতে মোটামুটি অনেক সুন্দরী ছিলাম। অনেক সুশ্রী ছিলাম। অনেক স্মার্ট ছিলাম। আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলের ছেলেরা আমার দিকে হা করে তাকিয়ে থাকত আর আমার সৌন্দর্য উপভোগ করত। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার স্কুল লাইফটা ছিল অনেক সুন্দর। অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি কারো ফাঁদে পা দেইনি। এভাবেই চলত আমার স্কুল লাইফ। হঠাৎ একদিন একটি ছেলে, আমাদের স্কুলেরই, আমার থেকে 2 ক্লাস উপরে। ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম কিন্তু সহজ সরল। ছেলেটি শুধু আমাকে দেখে হা করে তাকিয়ে থাকে। আমার কাছে তখন মনে হয়েছিল ছেলেটি মনে হয় আমাকে কোনো কিছু বলতে চাইছে। কিন্তু আমি খুব একটা বেশি এদিকে নজর দিতাম না। আমি যখন স্কুল থেকে ছুটির সময় বাড়িতে আসতাম তখন মাঝে মাঝে ছেলেটি আমার পিছে পিছে আসত, কিন্তু কিছু বলতো না। আমি পিছনে ফিরে তাকাতেই ছেলেটি অন্যদিকে তাকিয়ে থাকত। আমার কাছে কেন জানি মনে হয়েছিল ছেলেটি আমাকে কিছু বলার চেষ্টা করছে। আমার যেহেতু কোনো ক্ষতি করছে না, তাই আমি ছেলেটিকে কিছু বলছি না। এভাবেই ছেলেটি প্রায় 1 থেকে 2 মাস আমার পিছু পিছু আসে আর আমাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু আমি কোনো সুযোগ দিচ্ছিলাম না। একদিন ছেলেটি আমার নাম ধরে ডাক দিল, বলল, শিলা, তোমার সাথে আমার কিছু কথা আছে। দয়া করে তুমি আমাকে একটু সময় দিবা। আমি বললাম, আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করছেন। আপনার উদ্দেশ্যটা কি? আমাকে একটু বলেন তো দেখি। বন্ধুরা, ছেলেটি আমাদের স্কুলেরই একজন ছাত্র ছিল। আমার চাইতে 2 ক্লাস উপরে সে পড়ত। আমি তার নাম জানতাম। ছেলেটির নাম হচ্ছে সাজ্জাদুল ইসলাম সাজু। ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম, অনেক সুদর্শন, অনেক উঁচা লম্বা। বন্ধুরা, ছেলেটি যখন আমাকে বলল, শিলা, তুমি কি আমাকে একটু সময় দিবা? আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, যদি তুমি অন্ধকার চর্চা মনে না কর। আমি বললাম, না না। কি বলছেন আপনি? আপনি আমার বড় ভাইয়ের মতো। আপনি আমাদের স্কুলের একজন ছাত্র। হ্যাঁ, আপনি তোমার সাথে কথা বলতেই পারেন। ছেলেটি আমাকে ধন্যবাদ জানিয়ে বলল, শিলা, আমাকে একটু তোমার সাথে কথা বলতে সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর ছেলেটি আমাকে বলল, শিলা, তুমি কি জানো, তোমার সাথে কথা বলার জন্য, তোমাকে একটু দেখার জন্য আমি প্রতিদিন এই একই রাস্তায় তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকতাম। কখন তোমার সাথে একটু কথা বলবো, কখন তোমাকে একটু দেখতে পাবো। আমি বললাম, জবি, আমি জানি আপনি আমাকে ফলো করছেন। আপনি আমাকে দেখার জন্য আমার পিছু পিছু হাঁটেন প্রতিদিন। এখন দয়া করে বলুন তো, আপনার উদ্দেশ্যটা কি? ছেলেটি যখন আমার সাথে কথা বলছিল
তখন তার দুইটি হাত পিছনের দিকে রেখেছিল। আমি বুঝতে পারছিলাম না ছেলেটির হাতের মধ্যে কি এমন জিনিস রয়েছে যেন পিছন দিক থেকে আড়াল করে রাখছে। আমি মনে মনে এসব কিছু ভাবছিলাম। ঠিক এই মুহূর্তে ছেলেটি পিছন দিক থেকে একটি তাজা গোলাপ ফুল আমার দিকে এগিয়ে বলল, শিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি কখনো তোমাকে বলতে পারতেছিলাম না। তোমার কাছে আসলেই আমি যেন কেমন আনইজি ফিল করি। আমি ছেলেটিকে বললাম, আপনি যে আমাকে ভালোবাসেন, আমাকে চান, তা আপনার আচরণ থেকেই আমি বুঝতে পেরেছিলাম। আর তাছাড়াও আপনারা অনেক বড়লোক। আপনার বাবা অনেক টাকা পয়সার মালিক, ব্যবসা বাণিজ্য সবকিছুই আছে। কিন্তু আমার বাবার তো কিছুই নেই। আমার বাবা সামান্য একটা ফ্যাক্টরিতে চাকরি করে। যে কয় টাকা পায় তা দিয়ে আমাদের কোনো রকম সংসার চলে। আপনার সাথে আমার যায় না। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ছেলেটি আমার কথা শুনে আমাকে বলল, শিলা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার বাবার টাকা পয়সা, অর্থসম্পদ, পারিবারিক অবস্থা এসব কিছুকে ভালোবাসি না। তোমাকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। শিলা, ভালো লাগা আসে মন থেকে। আমি সত্যিকার অর্থে মন থেকে তোমাকে ভালোবাসি। আমি কথা দিলাম শিলা, আমি কোনোদিন তোমার ভালোবাসাকে অসম্মান করব না। তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিও না শিলা। তোমার ভালোবাসার কাছে আমি অসহায়। ছেলেটির এরকম মিষ্টি মিষ্টি কথা শুনে আমার আবেগী মনকে হার মানাতে পারলাম না। ছেলেটির প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে শুরু করলাম। ছেলেটির মুখে এত মিষ্টি মিষ্টি কথা, যে কথা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তারপরও ছেলেটিকে আমি কোনোভাবেই বুঝতে দেইনি যে আমি তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আমি মনে মনে ভাবতে লাগলাম, বড়লোকের ছেলে আজকে ভালোবাসার অভিনয় করে আমার সর্বনাশ করে, তারপর চলে যাবে। কোনোভাবেই তাকে ভালোবাসা যাবে না। তারপর আমি মনে মনে ভাবলাম, ছেলেটিকে কিভাবে আমার কাছ থেকে বিদায় করা যায়, আমার পিছন থেকে তাকে সরিয়ে দেওয়া যায়। মনে মনে চিন্তা করতে লাগলাম, এমন কিছু করতে হবে যাতে তার মনে কষ্ট না পায়, আর এমনিতেই সে আমার কাছ থেকে সরে যায়। আমি বললাম, দেখো সাজু ভাই, তুমিও যেমন আমাকে ভালোবাসো, ঠিক আমাকেও একটি ছেলে এরকম ভালোবাসে। সে তোমার আগেই আমার জীবনে এসেছে। এখন আমি কি করব সাজু ভাই? আমাকে একটা বুদ্ধি দাও, একটা পরামর্শ দাও। আমি তো তোমার জন্য ওই ছেলেটিকে ঠকাতে পারি না। আমি যখন অন্য একটি ছেলেকে ভালোবাসি বললাম তাকে পরীক্ষা করার জন্য, তখন আমি দেখতে পেলাম সাজু ভাইয়ের মুখটা একেবারেই মলিন হয়ে আছে। তার ভেতর থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না। সে ভেতরে ভেতরে পড়ে যেন ছাই হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলেটি একটি দীর্ঘশ্বাস নিয়ে বলল, মনে হয় বিধাতা ভাগ্যে তোমাকে আমার কপালে রাখিনি। তা না হলে তোমার সাথে আগে আমার কেন দেখা হলো না? বা তুমি কেন আগে আমার নজরে পড়লে না? তোমার সৌন্দর্য আমার চোখের মধ্যে, ওই ছেলেটির আগে কেন ধরা পড়ল না? এই বলে ছেলেটি নিজের মাথার চুল নিজের টেনে টেনে ছিঁড়ার প্রত্যয় দেখাচ্ছিল। আর আমাকে বলল, শিলা, তুমি যদি অন্য কাউকে তোমার মনে জায়গা দিয়ে থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার প্রতি আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে। প্রেমিক হিসেবে নয়, বন্ধু হিসেবে হলেও তোমার মনে আমাকে একটু স্থান দিবা। আমি যদি তোমার বন্ধু হতে পারি তাহলেই আমি আমার জীবনটাকে ধন্য মনে করব। আমি বললাম, বড় ভাই, ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না। বন্ধুত্বের মধ্যে তারা ভিন্ন কিছুর স্বাদ খোঁজে। আমাকে মাফ করে দিয়েন। এই বলে ছেলেটির কাছ থেকে আমি চলে আসলাম। ছেলেটি কেবল আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল, অসহায়ের মতো হয়ে। পরের দিন আবার দেখলাম ওই ছেলেটি আমার পিছন পিছন আসছে এবং আমাকে এক নজর দেখার জন্য সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, কিন্তু আমাকে কিছু বলে না। এভাবেই ছেলেটি প্রায় একটি বছর পার করল। আমি একটি বছর তার ধৈর্যের পরীক্ষা করলাম। এভাবেই চলতে লাগলো আমার জীবন। হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে যাই। আমাকে নিয়ে হাসপাতালে আমার আব্বু আম্মু ভর্তি করে। ডাক্তার আমাকে বলল, আপনার মেয়ের শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে।
জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। যদি সময় মতো রক্ত না পাওয়া যায়, তাহলে আপনার মেয়েকে বাঁচানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমার আব্বু আম্মু আমাদের পরিবারের সবাই তখন হতাশাগ্রস্ত। কি করবে বুঝে উঠতে পারছিল না। ঠিক এই মুহূর্তে ওই ছেলেটি কার কাছ থেকে যেন খবর পেল আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। খবর পেয়ে পাগলের মতো ছুটে আসলো হাসপাতালে। হাসপাতালে এসেই আমাকে দেখে কেঁদে দিল। আমার আব্বু আম্মু তখন ছেলেটিকে জিজ্ঞেস করল, কে তুমি বাবা? তুমি আমার মেয়েকে দেখে কাঁদছো কেন? তখন ছেলেটি বলল, আঙ্কেল, আমি আর শিলা একই স্কুলে পড়ি। সে আমার থেকে 2 ক্লাস নিচে পড়ে। আর ছাড়াও আঙ্কেল, শিলা আমার খুব একটা ভালো বন্ধু। আচ্ছা বলুন তো আঙ্কেল, ডাক্তার মশাই কি বলেছেন? আর শিলার কি হয়েছে? তখন আমার আব্বু বলল, বাবা তোমার নাম কি? আমি বললাম, আঙ্কেল আমার নাম সাজ্জাদুল ইসলাম সাজু। আমি আপনাদের এলাকারই সন্তান। আমার আব্বুর নাম সাবির মিয়া। গুঞ্জে আমার আব্বুর কাপড়ের ব্যবসা আছে। তখন আঙ্কেল আমাকে বলল, ও তুমি সাবির মিয়ার ছেলে? এসো এসো বাবা বসো। তখন ছেলেটি বলল, আঙ্কেল শিলা কিভাবে অসুস্থ হয়েছে? আর কি সমস্যা? এবার আমাকে একটু খুলে বলুন তো দেখি। তখন আমার আব্বু বলল, বাবা সাজু, আমার মেয়েটাকে যেন হঠাৎ করে কি হয়েছে। ডাক্তার পরীক্ষা করে বলল, মেয়েটার শরীরে নাকি রক্তশূন্যতা দেখা দিয়েছে। এখন এই মুহূর্তে আমাদের জরুরি রক্তের প্রয়োজন। এখন কি করি বলো তো বাবা দেখি একটু। আমি বললাম, আঙ্কেল শিলার কি রক্তের প্রয়োজন? তারপর আমার আব্বু একটা রক্তের গ্রুপ তাকে ছেলেটি কি বলল। ছেলেটির বলল, আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আমার রক্তের গ্রুপ শিলার সাথে মিল আছে। আপনি খুব তাড়াতাড়ি ডাক্তারকে বলেন আমার এখান থেকে রক্ত নিয়ে তাকে বাঁচাতে। ছেলেটির কথা শুনে বাবা খুব সাহস পেলেন। খুব তাড়াতাড়ি ডাক্তারকে বললেন, ডাক্তার মশাই, আমি রক্তের সন্ধান পেয়েছি। আপনি ওই ছেলেটির কাছ থেকে খুব দ্রুত রক্ত নিয়ে আমার মেয়েটিকে বাঁচান। তারপর ডাক্তার মশাই ওই ছেলেটির কাছ থেকে রক্ত নিয়ে আমাকে বাঁচালেন। আমি খুব অদ্ভুতভাবে চিন্তা করতে লাগলাম যে কতটুকু মহৎ হলে একটা মানুষ নির্দ্বিধায় একটা মানুষের জন্য রক্ত দিতে পারে। ছেলেটির প্রতি আস্তে আস্তে আমি দুর্বল হয়ে যেতে শুরু করলাম। আর মনে মনে আমি খুব অনুশোচনায় ভুগছিলাম। কারণ ছেলেটি 1 মাস 2 মাস নয়, পুরো 2টি বছর আমার পিছনে ঘুরঘুর করেছে। কতই না কষ্ট পেয়েছি, কতই না কষ্ট আমি তাকে দিয়েছি। অথচ ছেলেটি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। যে ভালোবাসার প্রতিদান স্বরূপ আমি আজকে পেয়েছি। তার জীবনের রক্তবিন্দু দিয়ে সে আমাকে বাঁচিয়েছে। এসব ভাবতে ভাবতে নিজের প্রতি ঘৃণা করতে শুরু করলাম। যে একজন এত ভালো মানুষকে কিভাবে আমি এত কষ্ট দিতে পারলাম। তারপর ছেলেটির প্রতি আমি আস্তে আস্তে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে শুরু করলাম। সে আমাকে অনেক ভালোবাসত বিধায় সে আমার জন্য অনেক কিছু করেছিল। একদিন ছেলেটিকে আমার সমস্ত কষ্ট সবকিছু তার কাছে শেয়ার করলাম। বললাম যে, এতদিন আমি তোমাকে যে অভিনয়টা করেছিলাম, সত্যিকার অর্থে আমার তেমন কোনো ভালোবাসার মানুষ ছিল না। আপনি বড়লোকের ছেলে, যে জন্য আপনাকে আমি সব সময় ইগনোর করতাম। সব সময় আমি তোমার কাছ থেকে দূরে থাকতাম। কারণ বড়লোকের ছেলেরা ভালো হয় না। আমার এক বান্ধবী বড়লোকের ছেলের সাথে প্রেম করত। তারপর তার সর্বনাশ করে চলে গিয়েছে। সেই থেকে আমার সমস্ত বড়লোকের ছেলেদের প্রতি ঘৃণা জন্মেছে। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে সমস্ত বড়লোকের ছেলেরাই খারাপ হয় না। কিছু কিছু বড়লোকের ছেলেরা অনেক ভালো হয়, যার বাস্তব উদাহরণ আপনি নিজে। আপনাকে ভালোবাসতে আমার আর কোনো আপত্তি নেই। সে আমার ভালোবাসা পেয়ে মনে হলো স্বর্গ হাতে পেয়েছে। সে খুব উৎফুল্লিত হয়ে তার আবেগ প্রকাশ করতে লাগল। এভাবে তার সাথে আমার প্রেম শুরু হয়ে গেল। বন্ধুরা, প্রেমের রাগ, অভিমান, আবেগ, ভালোবাসা সবকিছুই থাকে আবেগের বশে। সে একদিন বায়না ধরে বসল আমাকে নিয়ে ময়নামতি ঘুরতে যাবে। ময়নামতির কথা শুনে
আমার মনটা যেন ভাল হয়ে গেল। শুনেছি ময়নামতি অনেক সুন্দর একটি জায়গা। সেখানে নাকি দেখার মতো অনেক কিছুই আছে। আর তাছাড়াও সে তো আমার বিশ্বস্ত লোক। সে আমাকে ভালোবাসে। আমাকে বিয়ে করবে। তার সাথে গেলে আমার কোনো সমস্যা বলে মনে করছি না। জীবনে চলার পথে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হয়। তাই তাকে বিশ্বাস করে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। পরের দিন সে আর আমি ময়নামতির উদ্দেশ্যে রওনা দিলাম। মনে হচ্ছিল স্বামী স্ত্রী, কিন্তু প্রকৃতপক্ষে প্রেমিক যুগল। অবশ্যই তার সাথে ঘুরতে গিয়ে আমার খুব ভালোই লেগেছিল। মনটাকে ফুরফুরা মনে হয়েছিল। আর আমারও মাত্র উঠতি বয়স, যে বয়সে মনের মধ্যে উতাল পাতাল ঢেউ শুরু হয়। আর তাছাড়াও পাশে একজন রোমান্টিক ছেলে পেয়ে জীবনটাকে যেন রঙিন মনে হচ্ছে। আবেগের ছোঁয়ায় মাঝে মধ্যে কল্পনাতে হারিয়ে যাই ভিন্ন এক জগতে। এক পর্যায়ে আমরা ময়নামতি গিয়ে হাজির হলাম। ময়নামতি গিয়ে আমরা একটি বিলাসবহুল হোটেলে উঠলাম। আবাসিক হোটেল। সুন্দর পরিবেশ ছিল, দেখার মতো। জীবনের প্রথম আবাসিক হোটেলে রাত্রিযাপনের অভিজ্ঞতা। খুব ভালোই লাগছিল আমার। মনটা খুব ভালো ছিল। আর সেই সাথে আমার প্রেমিক সাজ্জাদুর রহমান সাজু। আমি তাকে সাজু বলেই ডাকি। সেও আমাকে পেয়ে অনেক রোমান্টিক হয়ে ওঠার চেষ্টা করল। তার মনটা ফুরফুরা। মাঝে মধ্যেই বিভিন্ন রকম রোমান্টিক গান গাইত। মুখের মধ্যে তার কতই না মিষ্টি হাসি। কারণ এই প্রথম সে জীবনে আমাকে এত কাছে পেতে চলেছে। আমরা অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে তখন যে চোখ লেগে যায় বুঝতে পারি নাই। গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করলাম সে আমাকে শিহরিত করার চেষ্টা করছে। আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম, তাকে কিছুই বলি নাই। সে আমাকে আস্তে আস্তে এমন অবস্থা করেছিল। কিছুক্ষণ পর আমি নিজেই বেপরোয়া হয়ে গেলাম। তখন আমিও ভিন্ন কিছুর ইমেজ পাওয়ার চেষ্টা করছিলাম। তাকে আরও বেশি কাছে পাওয়ার চেষ্টা করছিলাম। মনের আবেগ পরিপূর্ণ ছড়িয়ে চিঠিয়ে যেন আগুন হয়ে গিয়েছিল দুটি হৃদয়। এইভাবে চলতে থাকে প্রায় আমাদের দীর্ঘক্ষণ প্রয়াস। তারপর সে যখন আমার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ আনতে যাবে তখন আমি খুব ভয় পেয়ে যাই, কারণ তারটা অনেক অনেক একেবারে হেব্বি। সে যখন কিঞ্চিত পরিমাণ চেষ্টা করেছিল আমি তাকে কঠোরভাবে নিষেধ করেছিলাম। তারপরও সে আমাকে কোনোভাবেই ছাড় দেয় নাই, কারণ তখন সম্পূর্ণ আবেগ কাজ করেছিল উভয়ের মধ্যে। তারপর বন্ধুরা, সে যখন পরিপূর্ণ আমাকে নিয়ন্ত্রণ এনেছিল আমার কাছে মনে হয়েছিল যেন আমার দম বন্ধ হয়ে আসছে। যদিও প্রথম প্রথম অনেকটাই কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে আসল স্বাদ পেয়েছিলাম, যে স্বাদ হয়তো পৃথিবীতে খুব কমই হয়ে থাকে। সৃষ্টি জগতে কবি সাহিত্যিকেরা বলেন এটাই নাকি বিধাতার দেওয়া শ্রেষ্ঠ অমৃত, যার কারণে যুগ যুগ ধরে প্রেমিক যুগল তীর্থের কাকের মত হাহাকার হয়ে হাজার হাজার প্রহর গুনতে থাকে। বন্ধুরা, আমাদের অবস্থাও ঠিক তাই হয়েছিল। এর কিছুদিন পরেই আমার আর ওর সাথে বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমরা প্রতিদিনই আমাদের হ্যাপি মুহূর্ত কাটাতাম। বন্ধুরা, এখন আমরা খুব ভালোই আছি, খুব সুখে আছি। তোমরা সকলেই আমাদের জন্য দোয়া করবা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আরে ভাসুর, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তো বিশাল জঙ্গল। আপনি তো বলেছেন আমাকে নিয়ে ঘুরতে যাবেন ভালো কোনো জায়গায়, আর এখন তো দেখছি আপনি আমাকে জঙ্গলে নিয়ে আসলেন। ভাসুর তখন একটা হাসি দিয়ে বলল, আরে আমি তোমাকে এখানে কেন এনেছি তুমি কি কিছুই বুঝতে পারো না? আমি ভাসুরকে কাকুতি মিনতি করছিলাম আমাকে এখান থেকে নিয়ে যান, কিন্তু সে আমার কোনো কথাই শোনল না। আমি বলেছিলাম আমার মা বাবা আমার বিয়ের বয়স না সত্ত্বেও আমাকে বিয়ে দিয়েছে। আপনি যে উদ্দেশ্য করে আমাকে এখানে নিয়ে এসেছেন তা কোনোদিন হয় না।
আপনি আমাকে বাড়ি যেতে দিন। তারপর আমার কোনো কাকুতি মিনতি সে শুনল না। তারপর সেই জঙ্গলের ভিতরে আমাকে। বাকিটা তোমাদের গল্পতেই শোনাচ্ছি। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তাহলে আসল ঘটনাটি শুরু করি। আমার নাম তৃষা। আমার দুই মামাতো ভাই ছিল। আমার বড় মামাতো ভাইয়ের নাম সোহাগ এবং ছোট মামাতো ভাইয়ের নাম কাউসার। আমার বিয়ে ছোট মামাতো ভাই কাউসারের সঙ্গে হয়েছিল। আমি আমার স্বামীর চাইতে বয়সে 2 বছরের ছোট ছিলাম। আসলে আমার মা ও মামা ছোটবেলাতে আমার সঙ্গে আমার মামাতো ভাই কাউসারের বিয়ে পাকা করে রেখেছিল। তারপর আমার কলেজের পড়াশোনা শেষ হওয়ার পরে আমার মামাতো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। এবং বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে আসি, তখন তো আমি খুব খুশি ছিলাম। কারণ এমনিতেই আমি আমার নিজের আত্মীয় ঘর এই সংসার করতে এসেছিলাম। তাই আমার মনে কোনো রকম দুশ্চিন্তাই ছিল না। আমি তো ভীষণ খুশি ছিলাম। কিন্তু বাসররাতে আমার স্বামীর যখন ঘরের ভিতরে আসে, তখন তার ব্যবহার দেখে তো আমার মনে হয়েছিল এই বুঝি আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়ল। কারণ যে ছেলেটির সঙ্গে ছোটবেলা থেকেই আমার বিয়ে পাকা হয়েছিল, সেই ছেলেটা বাসর রাতে আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। বাসর রাতে স্বামীর স্নেহ পাওয়ার জন্য আমি যখন আশায় ছিলাম, তখন তো স্বামীর আমার সঙ্গে কথা বলা তো অনেক দূরের কথা। সে তো বিছানা থেকে একটা বালিশ নিয়ে নিচে একটা চাদর পেতে চুপচাপ শুয়ে পড়েছিল। তারপর আমি যখন আমার স্বামীরকে জিজ্ঞেস করলাম যে সে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার কেন করছে, আমি কি কোনো অন্যায় কাজ করেছি? আজ আমাদের তো একটা স্মৃতির রাত, আর এই রাতের জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করেছি। তখন স্বামী অনেক এগিয়ে আমার দিকে আঙুল দেখিয়ে বলল, তোমার জন্যই তো আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি তোমাকে নিয়ে কোনোরকম কোনো স্বপ্ন দেখিনি। তাই আমাকে একদম বিরক্ত করবে না, আর না আমার কাছে আসার একদম চেষ্টা করবে। তাই চুপচাপ নিজের জায়গাতেই শুয়ে পড়ো এবং আমার মাথা খারাপ করো না। তোমার সঙ্গে বিয়ে করে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল। প্রথম রাতে স্বামীর মুখ থেকেই কটু কথাগুলো শুনে আমি যেন গান শূন্য হয়ে গেছিলাম। বাসর রাতে স্বামীর ভালোবাসা পাওয়া তো অনেক দূরের কথা, স্বামীর অপমান পেয়ে আমি এত বেশি কষ্ট পেয়েছিলাম যে আমার মনটাই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কারণ ছোটবেলা থেকেই বাড়িতে যখন সবার মুখে শুনতাম যে আমার বিয়ে নাকি আমার মামাতো ভাই কাউসারের সঙ্গে হবে, তখন চোখে একটা স্বপ্ন তৈরি হয়েছিল এবং আমার সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছিল। কিন্তু আমি যে ভেবেছিলাম বাসর রাতে তার সবকিছু উল্টোটাই হয়েছিল। ভেবেছিলাম বাসর রাতে স্বামীর সঙ্গে অনেক ভালো সময় কাটাবো, কিন্তু স্বামীর তো আমার মুখ দেখতেও রাজি ছিল না। যদিও বা আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম, তা সত্ত্বেও আমার স্বামীর বাসর রাতে কথাই বলেনি। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার স্বামীর কি কারণে আমাকে এতটা ঘৃণা করত যে কিনা আমার মুখ দেখতেও পছন্দ করত না। বিয়ের প্রথম দিন রাতের বেলাতে আমি সারারাত বসে বসেই কাটিয়ে দিয়েছিলাম। আর মাথার মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছিল যে আমার স্বামীর যখন আমাকে পছন্দ করত না, তাহলে আমাকে বিয়ে বা কেন করেছিল? সে তো এই বিয়েতে আপত্তি জানাতে পারত। বিয়ের প্রথম রাতেই আমি বুঝতে পেরেছিলাম যে হয়তো এবার আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। এবং এই কথাগুলো ভেবে ভেবেই সারা রাত আমি দুশ্চিন্তায় কাটিয়েছিলাম। পরের দিন সকালবেলা আমার জ্যাঠা নেই আমাদের ঘরে কোনো রকম নখ না করে হঠাৎ করে ভেতরে ঢুকে পড়েছিল। ওই সময় আমি বিছানার এক কোণে চুপচাপ মন খারাপ করে বসেছিলাম এবং ভেতরে ঢুকেই আমার কাকি স্বামীকে মেঝেতে শুয়ে থাকতে দেখে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলেছিল, কি ব্যাপার? আমার সুন্দরী দেবী রানী নিজের সৌন্দর্য দেখে ও বুঝি আমার দেওরকে নিজের করে নিতে পারোনি? আমি আমার জেঠানির এরকম ব্যবহার ও তার অদ্ভুত কথাবার্তা শুনে অনেক বেশি আশ্চর্য হয়নি, কারণ আমি তো আগে থেকেই অনেক দুঃখিত ছিলাম আমার স্বামীর এরকম ব্যবহারের জন্য। তারপর আমার জ্যাঠা বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে চলে এসো। এবং এই কথা বলে আমার জ্যাঠা আমি নিজেও আমার রুম থেকে বেরিয়ে চলে যায়। সে একবারও আমাকে এটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যে বাসর রাতে আমরা দুজন কেন আলাদাভাবে শুয়েছিলাম। এমনকি যে তার হাবভাব দেখে তো মনে হচ্ছিল যে সে যেন এই সব কিছু আগে থেকেই জানত। এইভাবে শ্বশুরবাড়িতে 2 দিন কেটে যাওয়ার পরে
সেদিন সকাল বেলা যখন ঘুম থেকে উঠি তখন জানতে পারি যে আমার জ্যাঠানি নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে। এমনকি আমার স্বামীর কেউ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং সেদিন আমাদের আর কিছুই বুঝতে বাকি ছিল না যে আমার স্বামী ও তার ভাবের মধ্যে সম্পর্ক ছিল এবং তারা দুজনে বাড়ি ছেড়ে পালিয়েছিল। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে বিয়ের পরে আমাকে এইসব দেখতে হবে, যার কাছে আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসা পাওয়ার আশা করেছিলাম। সে তো আমাকে ঠকিয়েছিল। এদিকে আমার বড় মামাতো ভাই তার স্ত্রীর এরকম ব্যবহারের জন্য অনেক বেশি দুঃখিত ও কষ্টের ছিল, কারণ সে তো তার স্ত্রীর সঙ্গে ৬ বছর সংসার করেছিল এবং আমার মামাতো দাদার তার স্ত্রীর প্রতি একটা আলাদা টান ছিল। তাই ওনার কষ্টটা আমি ভালো করে বুঝতে পারছিলাম। ছোটবেলা থেকে যেহেতু আমাদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক ছিল, তাই সেদিন আমার স্বামীর আমার জ্যাঠানির এরকম ব্যবহারের জন্য আবেগের বশে আমার ভাসুরের বুকে মাথা রেখে আমরা দুজনেই কিন্তু অনেক কেঁদেছিলাম। ওদিকে আমার মামি মানে আমার শাশুড়ি মা আর কি উনি আমার জেঠানিকে অনেক বকাবকি দিয়েছিলেন, এটা বলে যে ওই মহিলার জন্য আজ আমাদের পুরো সংসারটা ছারখার হয়ে গেছে। ওই ডাইনি আমার 2 ছেলের জীবনটাই নষ্ট করে দিল এবং তারা মিলে যে সম্পর্কে জড়িত ছিল এটা নাকি বাড়ির লোকেরা কেউ বুঝতেও পারেনি। এবং সেদিন যখন আমাদের বাড়িতে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি হাঙ্গামা হয়েছিল, তখন আমাদের বাড়ির পাশে যে চায়ের দোকানটা ছিল সেই দোকানের চাচা আমার শ্বশুরকে বলেছিল যে চাচা নাকি আমার দেওর ও জ্যাঠামনিকে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিল। আমার তো শ্বশুর বাড়িতে আসতে সবে মাত্র 2 দিন হয়েছিল, তাই আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না যে আমার স্বামীর সঙ্গে আমার জেঠানির সম্পর্ক ছিল। তার পর ধীরে ধীরে সব কিছু খোলসা হওয়ার পরে আমি আমার স্বামীর আলমারি খুলে যখন তল্লাশি শুরু করেছিলাম, তখন আমার দম বন্ধ হয়ে আসছিল, কারণ আমার স্বামীর আলমারির লকারের ভিতরে অনেকগুলো ছবি ছিল এবং সেই ছবিতে আমার জেঠানি ও আমার দেওরে একসঙ্গে ছিল। এদিকে সবকিছু জানার পরে যখন আমার বাবা মা আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিল, তখন আমার মামাতো দাদা মানে আমার ভাসুর আমার বাবা মাকে বলেছিল আমি যাতে কিছুদিন তাদের সঙ্গেই থাকি। আমি চলে গেলে নাকি তারা সবাই আরও বেশি ভেঙে পড়বে। আমার ভাসুরের কথা শুনে আমি আর বাবার বাড়ি ফিরে যাইনি। তারপর শ্বশুরবাড়িতে থাকাকালীন আমি আমার মামাতো দাদার সঙ্গে প্রত্যেক দিন বেশ ভালোই গল্প করতাম। মানে ভাসুরের সঙ্গে আর কি, কারণ সে আমার ভাসুর হওয়ার আগে তো আমার মামাতো দাদা ছিল এবং ছোটবেলা থেকে যেহেতু আমাদের মধ্যে কথাবার্তা হাসিঠাট্টা হতো, তাই আমার স্বামীর ও জেঠানির বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পরে আমি আমার ভাসুরের সঙ্গে অনেক সময় গল্প করতাম। আমরা দুজনে একে অপরের দুঃখ ও কষ্টের কথাগুলো ভাগ করে বেটে নিতাম। আমার থেকে বেশি কষ্ট তো আমার বড় মামাতো দাদা মানে আমার ভাসুর পেয়েছিল, কারণ সে তো ওই মহিলার সঙ্গে 6 বছর সংসার করেছিল। এবং মহিলা কিভাবে পেরেছিল এক ভাইকে ঠকিয়ে আরেক ভাইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে? আর ওই মহিলাটির জন্যই আমার কিন্তু সব স্বপ্ন ভেঙে ছারখার হয়ে গিয়েছিল। এদিকে আমরা দুজনে যখন গল্প করতাম, তখন আমার মামা মামি আমাদের কিন্তু কিছুই বলত না, কারণ তারা খুব ভালোভাবেই জানত যে আমরা দুজনে কতটা কষ্ট পেয়েছি। এদিকে যত দিন যায় আমি ও আমার মামাতো দাদা মানে আমার ভাসুর আর কি একে অপরের সঙ্গে আরও বেশি সময় গল্প করতে থাকি এবং যত দিন যায় আমরা নিজেদের কষ্ট ভুলে গিয়ে ধীরে ধীরে একে অপরের কষ্ট বুঝতে পারি। যেমন যখন আমার ভাসুরের ঘরে আসার সময় হতো, তার আগে কিন্তু আমি সেজেগুজে তৈরি হয়ে থাকতাম। তারপর একদিন যখন আমার শ্বশুর ও শাশুড়ি বাড়িতে ছিল না, তখন আমি আমার ভাসুর বাড়িতে একাই ছিলাম। আমার ভাসুর ওই সময় স্নান করে নিজের ঘরের ভিতরেই ছিল, আর ঠিক ওই সময় আমি ভুলবশত উনার ঘরের ভিতরে ঢুকে পড়েছিলাম। তারপর উনাকে দেখে আমার নজর কেড়েছিল এবং আমি অনেকক্ষণ উনার দিকেই তাকিয়ে নিজের স্বপ্নের জগতে চলে গিয়েছিলাম। কারণ বিয়ে হওয়া সত্ত্বেও তো আমার যে রাতটা হওয়ার কথা ছিল সেই রাত হয়নি। তাই আমার ওই ধরনের ইচ্ছেও স্বপ্ন দেখা কিন্তু স্বাভাবিক ব্যাপার ছিল। তারপর আমার ভাসুরের আমার দিকে চোখ পড়তেই সে ওই অবস্থাতেই আমার নাম ধরে আমাকে ঘরের ভেতরে ডাকল। আমার ভাসুরকে ওই অবস্থায় দেখে আমার তো অনেক ভালো লাগছিল, কারণ আমিও একটা মানুষ ছিলাম এবং আমারও একটা নিজের স্বপ্ন বলে কিছু ছিল। তাই সেদিন আমি নিজের আবেগ ধরে রাখতে না পেরে হঠাৎ করে আমার মামাতো দাদাকে মানে ভাসুরের ঘরে গেলাম।
আমার মামাতো দাদা অনেক জোরে হেসে আমাকে তখন বলল, আরে তিশা, তুমি কি করছো? আমি তখন লজ্জায় উনার থেকে একটুখানি দূরে সরে মাথা নিচু করে আর ওই ঘরে থাকতে না পেরে দৌড়ে উনার ঘর থেকে বেরিয়ে বাইরে চলে এসেছিলাম। তারপর আবার ভাসুরও কিন্তু তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে আমার কাছে এসে বলেছিল, তিশা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি তো সেদিন আমার মনের সব কথা আমার ভাসুরকে বলে ফেলেছিলাম। সেদিন আমি আর নিজের মনের কথাটা ভাসুরকে বলেছিলাম যে, আপনি কি আমাকে বিয়ে করবেন? কারণ আমি আপনাকে মনে মনে পছন্দ করে ফেলেছি এবং আমি আপনাকে বিয়ে করতে চাই ও আমার সব স্বপ্ন আপনার মাধ্যমে পূরণ করতে চায়। তখন আমার ভাসুর আমার বলেছিল, দেখো তিশা, আমারও কোনো আপত্তি নেই তোমার সঙ্গে বিয়ে করতে, কারণ তুমি তো অনেক সুন্দরী এবং তোমার মতো সুন্দরী মেয়েকে সবাই নিজের স্ত্রী হিসেবে পেতে চাইবে। কিন্তু এসব কথা আগে আমার বাবা মাকে বলতে হবে। তারা যদি এই বিয়েতে রাজি থাকে তাহলে আমার এতে কোনো আপত্তি নেই, কারণ আমার আগের স্ত্রী তো আমাকে এতদিন ধরে ঠকিয়ে আমার ভাইয়ের সঙ্গে পালিয়ে চলে গেছে। তাই আমি তো চিরকাল একা থাকতে পারবো না। এবং তুমিও অনেক তরুণী, তুমিও চিরকাল কিন্তু একা কাটাতে পারবে না। কিন্তু ভাসুর বিয়ের আগেই একদিন আমায় বলল, চলো আমরা কোথাও ঘুরতে যাই, তাহলে আমাদের অনেক ভালো লাগবে। আমি ভাসুরের কথায় রাজি হয়ে গিয়াছিলাম। ভাসুর তখন আমাকে একটা বিশাল জঙ্গলের ভিতরে নিয়ে গেল। আর সেই জঙ্গলটা দেখতে অনেক ভয়ানক ছিল। আমি ভাসুরকে বললাম, আপনি এখানে আমাকে কেন নিয়ে এসেছেন? ভাসুর বলল, আর এই জঙ্গলে অজানা কিছু জিনিস আছে যা দেখলে তোমার ভালো লাগবে। আমি তার কথায় অনেক ভয় পেয়েছিলাম। আমি ভাসুরকে বললাম, চলো এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই। ভাসুর বলল, আরে আমি কি তোমাকে এখানে নিয়ে এসেছি চলে যাওয়ার জন্য? আজ তোমার সকল স্বপ্ন পূরণ হবে। আমি বললাম, স্বপ্ন পূরণ করতে জঙ্গলে কেন? সে তখন বলল, তুমি কি করে ভাবলে আমি তোমাকে বিয়ে করব? আমি আজ তোমাকে এনেছি শুধু আমার স্বপ্ন পূরণের জন্য। ভাসুরের কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, আমাকে এখান থেকে যেতে দাও। আমি বাড়ি চলে যাব। তুমি আমার সাথে এরকম নাটক করো না। ভাসুর তখন আমাকে একটা রুমাল দিয়ে বলল, তোমার মুখে ময়লা পরিষ্কার করে নাও। আমি তার কথায় রুমালটা নাকের কাছে এনে শুকতেই আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর ভাসুর তার নিজের স্বপ্ন পূরণ করল। আমার যখন জ্ঞান ফিরল, আমার পাশে কাউকে দেখতে পেলাম না। আমি বুঝতে পেরেছিলাম আমার সমস্ত গোপন সম্পদ চুরি করেছিল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।